আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের ডামাডোলের মধ্যে 24শে জুলাই একটি খবর গুরুত্ব পায়নি। সেটি হলো ঢাকার মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচ থেকে ছাতার মধ্যে থাকা একটি শক্তিশালী আইইডি বোমা উদ্ধার করা হয়। এতটাই শক্তিশালী যে বিশেষ সতর্কতা নিয়ে বোমাটি নিষ্ক্রিয়করণের সময় একজন পথচারীর গায়ে স্প্লিন্টার লেগেছে। উদ্ধার হওয়া বোমাটির ধরন, এর বিস্ফোরণ ক্ষমতা ও শক্তির কথা আঁচ করতে পেরে আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের মধ্যে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। কারণ বোমাটি শক্তিশালী আইইডি বোমা, যাকে বলা হয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। বোমায় ব্যবহৃত সরঞ্জাম দেখে নিশ্চিত হওয়া গেছে এটি বাংলাদেশেই বানানো। পুলিশ ও বিস্ফোরক বিশেষজ্ঞদের ধারণা, দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে সূক্ষ্মভাবে এমন ইম্প্রোভাইজড বোমা বাংলাদেশে এর আগে পাওয়া যায়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বলছেন, শক্তিশালী এই বোমাটি রাখা হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার পথে, যে কারণে ভয়াবহ একটি সন্ত্রাসী হামলা থেকে ভাগ্যের জোরে বাঁচা গেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এখন বড় প্রশ্ন হলো, এমন নিখুঁতভাবে ইম্প্রোভাইজড বোমা বাংলাদেশে কারা বানালো, তাদের উদ্দেশ্য কি? আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, ভারতের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ মাওবাদীরা, পাকিস্তানের টিটিপি, আইএস, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো এবং নাইজেরিয়ার কিছু সন্ত্রাসী গ্রুপ এই ধরনের আইইডি বোমা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপর হামলা চালানোর ক্ষেত্রে ব্যবহার করে। বিস্ফোরক বিশেষজ্ঞরা বলছেন, বোমাটিতে যে ধরনের সরঞ্জাম ব্যবহৃত হয়েছে, একই ধরনের বিস্ফোরক ও সরঞ্জাম সবশেষ ঢাকার দুটি মাদ্রাসা এবং মিয়ানমার ও সিলেট সীমান্ত থেকে গত কয়েক মাসে উদ্ধার হয়েছে। ঠিক কোন উদ্দেশ্যে আইইডি বোমাটি মেট্রো স্টেশনের নিচে রাখা হয়েছিল এবং কারা রেখেছিল, আর তাদের পরের পরিকল্পনা কি, এসবই এখন তদন্ত সংস্থাগুলোর বড় মাথা ব্যথার বিষয়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24শে জুলাই যখন বাংলাদেশের সংবাদ মাধ্যম আর নেট দুনিয়া দেশটির রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরগরম, সেদিন সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে মেট্রো স্টেশনের কাছে একটি ছাতার ভেতর থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বোমা পাওয়া গেছে। প্রথমে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছিল এটি ছিল ককটেল। BDNews24.com এর 24শে জুলাইয়ের খবরে ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার হোসেন মোহাম্মদ ফারাবির বরাত দিয়ে বলা হয়েছিল, মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার মধ্যে ককটেল পাওয়া যায়। পরে অবশ্য ডিএমপির পক্ষ থেকে বলা হয় এটি সাধারণ কোনো হাত বোমা বা ককটেল নয়, বরং এটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বোমা। চ্যানেল 24 এর সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, মেট্রো রেল স্টেশনের দায়িত্বে থাকা একজন আনসার সদস্যকে এক ব্যক্তি জানায় ছাতার মধ্যে লাইট জ্বলছে। ওই আনসার ছাতাটি হাতে নিলে তার কাছে মনে হয় ছাতাটির ওজন স্বাভাবিকের চেয়ে বেশি। তখন তিনি পাশের দায়িত্বরত পুলিশ সদস্যদের বিষয়টি জানান। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বোমাটির বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মতিঝিল থানায় এসআই মির্জা মোহাম্মদ মুক্তা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এই এজাহার থেকে বেরিয়ে এসেছে একটি ভয়ঙ্কর তথ্য। এজাহারে ঘটনার বিবরণীতে গিয়ে লেখা হয়েছে, বোমাটি পাতা হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার পথে। রথযাত্রার শোভাযাত্রাটি যখন এই বোমা পাতা পথ পার হয়ে যাচ্ছিল, তখন পুলিশ সেটি ঘিরে রেখেছিল। আর শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষদের উদ্দেশ্যে পুলিশ তখন বলেছিল ওইখানে শর্ট সার্কিট হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, মামলার বাদী উল্টো রথযাত্রার নিরাপত্তায় হোন্ডা মোবাইল কল সাইনে ডিউটিতে নিয়োজিত ছিলেন। উল্টো রথযাত্রার শোভাযাত্রাটির রুট ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বর হয়ে স্বামীবাগ আশ্রম পর্যন্ত। সন্ধ্যার দিকে ট্রাফিক বিভাগ থেকে ডিএমপির কন্ট্রোল রুমে সেখানে একটি বোমা সদৃশ বস্তু পাওয়ার কথা জানানো হয়। একটি ছাতার মধ্যে রাখা ওই বোমায় মিটমিট করে আলো জ্বলার কথা বলা হয়। এরপর খবর পেয়ে ঊর্ধ্বতনদের নির্দেশে এসআই মুক্তা ও তার সহকর্মীরা 6টা 20 মিনিটে মতিঝিল মেট্রো স্টেশনের জেনারেটর রুমের পাশে উপস্থিত ছাতা বোমা পাওয়ার জায়গাটি ঘিরে রাখেন। সেখানে রথযাত্রার মিছিল উপস্থিত হলে পুলিশ সদস্যরা তাদেরকে শর্ট সার্কিট হয়েছে বলে জায়গাটি পাশ কাটিয়ে যাওয়ার অনুরোধ করেন।
এরপর মিছিলটি শাপলা চত্বর হয়ে স্বামীবাগ আশ্রমের দিকে চলে যায়। শোভাযাত্রা চলে যাওয়ার পর ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা এসে সেটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে বলে মামলায় বলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে বুঝতে না পারলেও পরে তারা বুঝতে পারে বোমাটি সাধারণ কোনো বোমা নয়, বরং এটি শক্তিশালী ও নিখুঁতভাবে বানানো একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বোমা। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের একজন কর্মকর্তা bdnews24.com-কে বলেছেন, ওটা ছিল একটা পাইপ বোমা, যাকে বলা হয় আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। এর ভিতরে 1.5 কেজির মতো সালফার ছিল, আর ছিল প্রচুর তারকাটা ও ধারালো লোহার টুকরো। ব্যাটারি ও সার্কিট জোড়া দিয়ে ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে কেউ ছাতা খোলার জন্য বোতামটি চাপলে এটা বিস্ফোরিত হতো। তখন লোহা লক্করের টুকরোগুলো স্প্লিন্টার হয়ে আশেপাশের লোকজনকে ক্ষত বিক্ষত করত। বোমাটি যে শক্তিশালী ছিল তা বোঝা যায় ডিএমপির কার্যক্রমে। ডিএমপি বোমা ডিসপোজাল ইউনিট এলাকাটি কর্ডন করে বিস্ফোরণ ঘটিয়েছিল। তা সত্ত্বেও সেই নিষ্ক্রিয়করণের সময় একজন পথচারী আহত হয়েছেন। 66 বছর বয়সী মিরাজ আহমেদ নামের ওই ব্যক্তি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী। তার বাম চোখে স্প্লিন্টার লেগেছে। পুলিশের সূত্রগুলো বলছে 200 মিটার বা তার বেশি দূরত্বে স্প্লিন্টার গিয়ে ওই ব্যক্তি আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, ভয়াবহ এক বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে, কারণ বোমাটি এমনভাবে ইম্প্রোভাইজড ছিল যাতে যে কেউ ছাতা খোলার বাটনে পুশ করলে বোমাটি বিস্ফোরিত হতো। তখন লোহার টুকরাগুলো স্প্লিন্টারের মতো চারদিকে ছিটকে আশেপাশের মানুষকে গুরুতর আহত বা নিহত করতে পারত। তাছাড়া ছাতার মধ্যে বোমাটি যেখানে ছিল তার কাছেই ছিল মেট্রো স্টেশনের জেনারেটর রুম। এতে আরো বড় রকমের বিপদেরও আশঙ্কা ছিল। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, উল্টো রথযাত্রাকে টার্গেট করে সেখানে বোমাটি পাতা হয়েছিল বলে তারা ধারণা করছেন। সেটি আগেই শনাক্ত করতে পারে বড় বিপর্যয় এড়ানো গেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পূর্ব পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনগণের জীবন বিপন্ন করার লক্ষ্যে বোমাটি সেখানে পাতা হয়েছিল। এখানে দুটো প্রশ্ন উঠে আসে। এক, এই ধরনের আইইডি বোমা আসলে কতটা শক্তিশালী? আর 2, বাংলাদেশে এমন বোমা কারা বানায়? বিস্ফোরক অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, মামলার এজাহারে যেসব আলামতের কথা পুলিশ উল্লেখ করেছে সেগুলো দেখে বোঝা যায় বোমাটি বাংলাদেশি বানানো। কারণ মামলার এজাহারে সানলাইট ব্যাটারির মতো কিছু দেশীয় সামগ্রীর কথা উল্লেখ আছে। ঘটনাস্থল থেকে বোমার আলামত হিসেবে জিআই পাইপের খণ্ডিত অংশ, ব্যাটারি, বিয়ারিং এর বল পাওয়ার কথা মামলায় উল্লেখ করেছে পুলিশ। বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, উদ্ধারকৃত ডিভাইসে পাওয়া 1.5 কেজি সালফার পাইপের 2 প্রান্ত পেঁচানো ক্যাপ বা শক্ত সিমিং দিয়ে বন্ধ ছিল। সে কারণে ছাতার বাটনি পুশ করলে এটি যখন বিস্ফোরিত হতো তখন প্রচন্ড বেগে চূর্ণ বিচূর্ণ হয়ে শত শত ধারালো স্প্লিন্টারে পরিণত হতো। আর এই ধরনের ইম্প্রোভাইজড বোমায় অসংখ্য ছোট ছোট বেয়ারিং এর বল ব্যবহার করা হয়, যেগুলো বিস্ফোরণের সময় বুলেটের মতো কাজ করে। তাছাড়া স্বাভাবিক বিস্ফোরণ ঘটলে মেট্রো স্টেশনের কাজগুলো এতটা ক্ষতিগ্রস্ত হতো যে সেগুলো তখন স্প্লিন্টার হিসেবে কাজ করত। একাধিক সংস্থার কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে এই ধরনের সূক্ষ্মভাবে আইইডি বোমার ব্যবহার আগে দেখা যায়নি। সিআইডির কর্মকর্তারা বলছেন, এর আগে 3 বার আইইডি বোমার নজির তারা পেয়েছেন। প্রথমে 2005 সালের 17 আগস্ট সারা দেশের 63টি জেলায় একযোগে 450 স্থানে সিরিজ বোমা হামলা চালিয়েছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি। তবে সেগুলো ছিল মূলত কম ঘনত্বের সাধারণ টাইম ডিটোনেটিং ডিভাইস। এরপর 2016 সালে হলি আর্টিজান হামলার পর সেখানে 90 জেএমবি বা আইএস সমর্থিত গোষ্ঠীগুলো জিআই পাইপ, বৈদ্যুতিক ইগনিটর এবং ক্ষুদ্র ধাতব বিয়ারিং বলের কার্যকর সমন্বয়ে পাইপ বোমা বানাতে শুরু করে। 2021 সালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড, গুলিস্তান এবং বিভিন্ন পুলিশ বক্সে সব হামলা চালানো হয়েছিল, সেখানেও আইইডি বোমা ব্যবহার করা হয়েছিল। কিন্তু মতিঝিলের আইইডি বোমাটি একেবারেই ভিন্ন কৌশলে বানানো। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের মাওবাদী, মিয়ানমারের পিপলস ডিফেন্স ফোর্স ও আরাকান আর্মি, পাকিস্তানের টিটিপির মতো সশস্ত্র গোষ্ঠীগুলো এই ধরনের বোমা হামলা চালিয়ে থাকে। ভারতের নাগাল্যান্ড ও মণিপুরে, পাকিস্তানের পেশোয়ারে এবং নাইজেরিয়াতে গত 1 মাসে আইইডি বোমা হামলা চালিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়ার বৈশ্বিক জঙ্গি সংগঠনগুলো
সাধারণ মানুষের নজর এড়াতে হর হামেশাই বস্তুর ছদ্মবেশে বোমা ব্যবহার করে। এগুলোকে বলা হয় বডি ট্র্যাপড আইইডি বোমা। জঙ্গিরা ঘরের দৈনন্দিন জিনিসপত্র, প্রেসার কুকার, পানির বোতল, খেলনা, এমনকি ছাতার মতো দেখতে বস্তুর ভিতরে আইইডি তৈরি করে ফেলে রাখে এবং বিস্ফোরণ ঘটায়। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে কারা এই ধরনের বোমা বানালো? সামরিক বাহিনীর একটি সূত্র বলছে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙ্গামাটি অঞ্চলে কুকিচি ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এবং তাদের সহযোগী জঙ্গি দলগুলো সশস্ত্র বাহিনীর বিপক্ষে প্রেসার প্লেট আইইডি এবং ট্রিপওয়ার আইইডি ব্যবহার করে। মতিঝিলের বোমাটিতে যেসব সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, একই ধরনের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস চলতি বছরের এপ্রিলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ উদ্ধার করেছিল। আবার গত বছরের 26শে ডিসেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বোমা বিস্ফোরণের ঘটনার পর সেখানে অভিযান চালিয়ে 400 লিটার তরল রাসায়নিক ও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনায় পুলিশের তদন্তে বেরিয়ে এসেছিল, আইএস মতাদর্শী উগ্রপন্থী সংগঠন নব্য জেএমবি সদস্য শেখ আলামিন ছিলেন মাদ্রাসাটির পরিচালক। তার বিরুদ্ধে রাজধানী ঢাকা সহ এর আশেপাশের বিভিন্ন থানায় সন্ত্রাস বিরোধী আইনে অন্তত 7টি মামলা রয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, কেরানীগঞ্জের ওই মাদ্রাসা থেকে একই ধরনের বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। মজার ব্যাপার হলো, কেরানীগঞ্জের বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার শেখ আলামিন ও অলিউল্লাহর অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক পুলিশ কর্মকর্তার বিচার চলছে। পুলিশের একাধিক সংস্থার কর্মকর্তারা মনে করেন, 24-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন জঙ্গি সংগঠনের অনেক সদস্য কারাগার থেকে পালিয়ে যান, অনেকে জামিনেও মুক্ত হন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ধারণা, জামিনে মুক্ত হওয়ার পর নব্য জেএমবির এই দল বোমা ও বিস্ফোরক মজুত করা শুরু করে। কেরানীগঞ্জের বিস্ফোরণের ঘটনায় বিষয়টি প্রকাশ পায়। পরবর্তী সময় আরো 2টি বিস্ফোরণ ও পুলিশের উপর হামলার ঘটনায় এই উগ্র গোষ্ঠীকে নিয়ে নিরাপত্তা উদ্বেগ আরো স্পষ্ট হয়। তাছাড়া বাংলাদেশের জঙ্গিদের একটা গ্রুপ কুকিচনের অধীনে প্রশিক্ষণ নিয়েছিল, কিন্তু 24 আগস্টের পর পুলিশের যে অবস্থা, তাতে জঙ্গিদের নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। জঙ্গিবাদ দমনে আওয়ামী লীগ আমলে পুলিশের 2টি বিশেষায়িত ইউনিট, অ্যান্টি টেরোরিজম ইউনিট বা এটিইউ এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ছিল, কিন্তু 24 আগস্টের পর সেগুলো নাম সর্বস্ব সংস্থায় পরিণত হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় এসে এই দুটো এক করে একটি প্রতিষ্ঠান করার প্রস্তাব দিয়েছে। এমন পরিস্থিতিতে একেবারে নিখুঁত কায়দায় কিন্তু শক্তিশালী এমন ইম্প্রোভাইজড বোমার যে অশনি সংকেত পাওয়া গেল, তা ঠেকানো যাবে কিভাবে? কেমন দেখাবে যদি যে দিল্লিতে শেখ হাসিনা বসে আছেন সে দিল্লিতে তারেক রহমান রওনা হন, দিল্লি থেকে শেখ হাসিনাকে আনতে পারার আগেই সে বিষয়টা কিভাবে দেখা হবে, তা নিয়ে কি ধরনের স্লোগান চলবে, কি আলাপ চলবে, এসব নিয়ে চিন্তা। অন্যদিকে ভারতের দিক থেকে এক রকমের শীতল আচরণে কিছুতেই তারেক রহমানের ভারত যাওয়া হচ্ছিল না। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের একটা ঘোষণা সম্ভবত বেশ পরিষ্কারভাবেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলে এসেছে। এই ঘোষণাটা এমনভাবে দেওয়া হয়েছে যাতে একটু পরখ করে দেখা যায় যে সত্যি যদি শেখ হাসিনা ভারতের অতিথি হিসেবে যে দিল্লি শহরে আছেন, সেই দিল্লিতে তারেক রহমান পৌঁছে গেলে তার দেশের এখনকার রাজনৈতিক প্রতিপক্ষ যারা এবং যারা তাকে এক রকমের সমর্থন এবং পরিসর তৈরি করে প্রধানমন্ত্রী বানিয়েছেন, সেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি বিষয়টা কিভাবে দেখে, এসব পরখ করতেই যেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম হঠাৎ করে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে তারেক রহমানের একটা ভারত সফরের আমন্ত্রণ এসেছে। ব্রিক্স সম্মেলনে একটা পর্যবেক্ষক দেশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত, এবং পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানিয়েছেন যে তিনি তার পররাষ্ট্র মন্ত্রণালয় সেই চিঠি প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী যাচ্ছেন কি যাচ্ছেন না এটা খোলাসা করেন নাই বটে,
কিন্তু ভারতের সকল সংবাদ মাধ্যম, বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে খবর হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে আগামী 12-13 সেপ্টেম্বর এই ব্রিক্স সম্মেলনটা অনুষ্ঠিত হবে এবং সেটা কিন্তু ভারতেও যে খবর হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সূত্রেই হয়েছে। কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবার যে নিয়মিত ব্রিফিংটা হয় এবং সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের ব্রিফ করেন, সেখানে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি তার মানে সেপ্টেম্বরে ভারত আসছেন, ভারত কোনো আমন্ত্রণ জানিয়েছে, তিনি বলেছেন এ বিষয়ে তিনি পরে কথা বলবেন। এই যে ফেব্রুয়ারি মাসে যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, সেই অনুষ্ঠানে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সংসদের স্পিকার ওম বিড়লাকে পাঠিয়েছিলেন এবং ওম বিড়লার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ব্যক্তিগত আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সেখানে কিন্তু প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার স্ত্রী জুবায়দা রহমান, তার কন্যা জাইমা রহমানকে নাম উল্লেখ করে একত্রে ভারত সফরের আমন্ত্রণ জানালেন এবং বললেন আপনার পুরো পরিবারকে উষ্ণ অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। কিন্তু সেই তারেক রহমান ভারতের কাছে আর ওই তারেক রহমান থাকলেন না। যা যা বুঝ দিয়ে বা যা যা প্রতিশ্রুতি দিয়ে তিনি এসেছিলেন বাংলাদেশে, তার মধ্যে একটা বড় প্রতিশ্রুতি ছিল ভারতের জন্য যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিসর সৃষ্টিতে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কারণ ভারত মনে করে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি না হলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আবারও কার্যক্রম শুরু করতে না পারলে বাংলাদেশে যে ইসলাম পন্থার চরমপন্থার বিকাশ ঘটেছে, সীমান্ত অঞ্চলেও যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ভারত জানে, ভারত যেসব স্যাটেলাইট ছবি খলিলুর রহমানের হাতে তুলে দিয়েছে ইউনূস আমলেই, ভারত মনে করে যে সেই পরিস্থিতি না হলে বাংলাদেশ এমন অস্থিতিশীল হবে যে প্রায় 4500 কিলোমিটার যে দেশের সঙ্গে তাদের শুধু স্থল সীমান্ত, মানে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে লম্বা স্থল সীমান্ত, সেই দেশটায় এমন পরিস্থিতি হলে ভারতও নিরাপদ থাকতে পারবে না। কাজেই ভারতের সঙ্গে মূল আলাপটাই ছিল তারেক রহমানের, একদিকে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরি করা, অন্যদিকে এটা নিশ্চয়তা দেওয়া যে বাংলাদেশে ভারত বিরোধিতা যেভাবে উস্কে উঠেছে 2024-এর 5ই আগস্টের পর, সেই ভয়াবহ বিদ্বেষপূর্ণ ভারত বিরোধী রাজনীতির বাংলাদেশে অবসান ঘটবে কিংবা অন্তত নতুন সরকার সেটাকে একরকমের হাওয়া দেবে না এবং বাংলাদেশের ভূমি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। মানে হাসনাতরা যেসব হুমকি দেন 7 সিস্টার্স ছিনিয়ে আনবেন, এসব বন্ধ হবে। কিন্তু তারেক রহমান ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই ভারতের স্বপ্ন ভঙ্গ হয় এবং তারেক রহমান একদিকে যেমন ইউনূসের আমলের অধ্যাদেশকে আইনে পরিণত করেন নতুন সংসদে এবং এর মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখেন, কোনো আওয়ামী লীগ নেতা কর্মী পেশাজীবীর জামিনটুকু পর্যন্ত হয় না। আর ওই যে ভারত বিরোধিতার রাজনীতি, তারেক রহমান বরং সেই রাজনীতির এক রকমের নেতা হয়ে ওঠার প্রচেষ্টা নেন। এই পরিস্থিতিতে ভারত, প্রধানমন্ত্রী মোদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, এরা সকলেই বাংলাদেশের নতুন সরকারের প্রতি এমনভাবে আস্থা হারান যে খলিলুর রহমান যখন এপ্রিলে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন এপ্রিলে ভারত সফরে গেলেন এবং তার আগে বলা হলো ভারত সফরে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টা নিয়ে আলাপ করবেন, সেই সফর শেষে দুই দেশ এমনকি কোনো কি বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো দ্বিপাক্ষিক বিবৃতি পর্যন্ত দিল না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একমাত্র খলিলুর রহমানকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত এমন একটা এক্স হ্যান্ডেলের বার্তা ছাড়া তিনি বা তার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সফর নিয়ে আর কোনো কথা বললেন না এবং এরপর থেকে ভারতের তরফে আর কোনো আমন্ত্রণ, আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র তারেক রহমানের কাছে এলো না এবং দিন তারিখ কিছুতেই
ঠিক হলো না তারেক রহমানের ভারত যাওয়ার। একদিকে হঠাৎ করে ভারত গেলে এই হাসনাত, সার্জিস, জামায়াতে ইসলামী বাংলাদেশে চরমভাবে ভারত বিদ্বেষী রাজনীতি করে ক্ষমতার কেন্দ্রে চলে আসা দলগুলো কি ভূমিকা নেবে? তারা যদি বেঁকে বসে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরোধী রাজনীতিকে উস্কে দেয়, তাহলে নতুন সরকার, তারেক রহমান, বিএনপি বিপদে পড়বেন কিনা সেই চিন্তা। মানে কেমন দেখাবে যদি যে দিল্লিতে শেখ হাসিনা বসে আছেন সে দিল্লিতে তারেক রহমান রওনা হন, দিল্লি থেকে শেখ হাসিনাকে আনতে পারার আগেই সে বিষয়টা কিভাবে দেখা হবে, তা নিয়ে কি ধরনের স্লোগান চলবে, কি আলাপ চলবে, এসব নিয়ে চিন্তা। অন্যদিকে ভারতের দিক থেকে এক রকমের শীতল আচরণে কিছুতেই তারেক রহমানের ভারত যাওয়া হচ্ছিল না। এর মধ্যে তারেক রহমান প্রথম গুরুত্বপূর্ণ সফর হিসেবে চীন ঘুরে এসেছেন। এরপর বিবিসি থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে পর্যন্ত এই বিশ্লেষণ ছাপা হয়েছে যে বাংলাদেশ কি তার মানে চীনমুখী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। আর তারেক রহমান এখন ব্রিক্সের নামে ভারত সফরে যাওয়ার এই কথাটা পারলেন এমন একটা সময়ে যখন কিনা বাংলাদেশ সফরে আসছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরজে বাংলাদেশে আসছেন সরাসরি এই কথাটা তারেক রহমানের কাছ থেকে জানতে যে সত্যিই কি বাংলাদেশ চীনমুখী হয়ে পড়েছে কিনা সেটা এখন প্রথম আলো, টাইমস অফ বাংলাদেশ সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রে লিখছে। আর ভারতের সংবাদ মাধ্যম, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর অত্যন্ত ঘনিষ্ঠ নর্থ ইস্ট নিউজ লিখছে যে ভারত থেকে একটা আনুষ্ঠানিক দাওয়াতপত্র পাওয়ার আগে তারেক রহমান এমনকি ভারতের পাঠানো নতুন যে রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রী মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ ভারতের বিজেপির বর্ষিয়ান রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে যে বাংলাদেশে পাঠিয়েছে ভারত বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে, এবং যিনি এসে ভারতের ভ্রমণ ভিসা আবার চালু করেছেন, তার সঙ্গে তারেক রহমান কিছুতেই সাক্ষাৎ করবেন না এই জেদ ধরেছিলেন। এই পরিস্থিতিতে ভারত ব্রিক্স সম্মেলনের পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। ব্রিক্স হচ্ছে সেই জোট যেই জোটটি আবার ভারত গড়ে তুলেছিল, প্রথম গড়ে উঠেছিল ব্রিক নামে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এই চারটি দেশ মিলে পরে দক্ষিণ আফ্রিকাও এসে যোগ দেয়। এই জোটটির মূল উদ্দেশ্যই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মোড়লগিরি সারা পৃথিবী জুড়ে, তার বিরুদ্ধে রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা এই উদীয়মান অর্থনীতিগুলোর একটা শক্তিশালী পাল্টা জবাব, পাল্টা জোট গড়ে তোলা, যাতে এই যে ইরান যুদ্ধের সময়ও যেমন যখন মার্কিন যুক্তরাষ্ট্র সবার উপর চাপ প্রয়োগ করলো তবু ইরান থেকে তেল কেনা যাবে না, রাশিয়া, চীন, ভারত যে সেসবে একদম কর্ণপাত না করে জ্বালানি কিনে গেছে ইরান থেকে এবং তাদের উৎপাদন ব্যবস্থা চালু রেখেছে। এই রকম অবস্থান নেওয়াই এই ব্রিক্স জোটের একটা মূল লক্ষ্য, যাতে গ্লোবাল সাউথের মানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যে পৃথিবীতে যে বিরাট অর্থনীতি গড়ে উঠছে সেই অর্থনীতির আওয়াজটা সারা পৃথিবী শুনতে পায়। এই রাশিয়া, চায়না, ভারত, ব্রাজিল এই জোটে এরপর মিশর, ইরান, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো যুক্ত হয়েছে এবং 2023 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন ব্রিক্স সম্মেলনে দক্ষিণ আফ্রিকায় আমন্ত্রণ জানানো হয়েছিল পর্যবেক্ষক হিসেবে, তখন সেখানে গিয়ে বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিক্স জোটে বাংলাদেশকেও যাতে অন্তর্ভুক্ত করা হয় সেই আহ্বান জানিয়ে এসেছিলেন। এই ব্রিক্স জোটের মাধ্যমেও ভারত কিন্তু বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির যে পরিসর, সেই পরিসর তৈরির প্রয়োজনীয়তার কথা বাংলাদেশ সরকারকে জানান দিতে চায়। শুধু যে সার্জিও গোর দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ভারত এই কথাটা পরিষ্কার বুঝিয়েছে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরকে বুঝিয়েছে, পুরো ট্রাম্প প্রশাসনকে বুঝিয়েছে যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা
সত্তা রক্ষা করতে হলে, এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে, মার্কিন বিনিয়োগ থেকে শুরু করে ভারত, চীন, রাশিয়া সকলের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বাংলাদেশে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দরকার। শুধু তাই নয়, ভারতের এ দফার সিদ্ধান্ত হচ্ছে যে ভারত ব্রিক্সের মাধ্যমেও বাংলাদেশকে এই বার্তাটা জানান দিতে চায় যে শুধু ভারত আমেরিকা বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চাইছে। শুধু তাই নয়, রাশিয়া, চীন, ভারত সহ এই গ্লোবাল সাউথের নেতৃত্ব দানকারী দেশগুলোর প্রত্যেকেই এ বিষয়ে একমত যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ছাড়া বাংলাদেশের মতো একটা দেশে উন্নয়ন সম্ভব নয়, এবং সেরকম একটা পরিবেশ তৈরি না হলে রাশিয়া, চীন, ভারত, আমেরিকা কেউই তাদের বিনিয়োগ নিয়ে বাংলাদেশে নিরাপদ বোধ করে না। কাজেই ব্রিক্সের সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়ে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে কি বার্তা দিতে চায় ভারত সেটা বলা মুশকিল। তবে নিশ্চিতভাবেই ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের খবর দিয়ে যেভাবে লিখেছেন যে সেপ্টেম্বরে তারেক রহমানের একটা সফর হতে পারে, সেটাতে বোঝা যায় ভারতেও একটা অপেক্ষা আছে বাংলাদেশ ভারত সম্পর্কটাকে স্বাভাবিক করে নেওয়ার। যেমনটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী। তবে ভারতেও প্রধানমন্ত্রী মোদির ওপর একটা চাপ আছে। 10 ট্রাক অস্ত্র মামলা ঘটেছিল যে ব্যক্তি একেবারে সরকারের কেন্দ্রে থাকা অবস্থায়, মানে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু সরকারের মুখ্য চরিত্র ছিলেন যখন তারেক রহমান, তখন যে 10 ট্রাক অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ব্যবহারের জন্য বাংলাদেশের ভূমিতে নিয়ে আসা হয়েছিল, সে বিষয়টা যেমন ভারতের সাবেক বর্তমান কূটনীতিক বিশ্লেষকদের অনেকে বারবার মনে করান, অনেকেই ফেব্রুয়ারির পর থেকে তারেক রহমানের ভারতের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গের কথা মনে করিয়ে মনে করেন এই মুহূর্তেই তারেক রহমানের ভারত সফর নিয়ে ভারত সরকারের ব্যাপক উচ্ছ্বাস দেখানোর বোধহয় কোনো সুযোগ নেই। ভারত সরকারের জন্য তাই খুব ভালো হবে যদি তারেক রহমান তার প্রথম ভারত সফরটায় আসেন ব্রিক্স সম্মেলনের পর্যবেক্ষক হিসেবে। এ কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটা দাওয়াত পাঠিয়েছেন বটে, তবে সেটা দ্বিপাক্ষিক সফরের নয়, ব্রিক্স সম্মেলনের ছুতোয় ভারত যাওয়ার। দেখা যাক তারেক রহমান কি সিদ্ধান্ত নেন।